ছাত্রছাত্রীরা ইলেকট্রোম্যাগনেটিজমের আরেকটি ক্লাসে আমরা আবার উপস্থিত হয়েছি। বায়-সাভার্ট সূত্রের প্রয়োগ নিয়ে আমরা আলোচনা করছিলাম। এর আগের ক্লাসে প্রয়োগের ক্ষেত্রে আমরা আলোচনা করেছিলাম দীর্ঘ ঋজু পরিবাহীর জন্য চৌম্বক ক্ষেত্র, এবং সেক্ষেত্রে আমরা অসীম দৈর্ঘ্যের তার, অর্ধ অসীম দৈর্ঘ্যের তার, তাদের জন্য চৌম্বক ক্ষেত্র আমরা নির্ণয় করেছি। আজকে প্রয়োগের দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করব বৃত্তাকার পরিবাহীর ক্ষেত্রে বায়-সাভার্টসের সূত্রকে কিভাবে প্রয়োগ করা যায়। বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রবিন্দুতে আমরা চৌম্বক ক্ষেত্র নির্ণয় করব। আমি এখানে একটা বৃত্তাকার পরিবাহী দেখানোর চেষ্টা করেছি, যার ব্যাসার্ধ হচ্ছে আর। এটা পরিবাহীর কেন্দ্র, এর ব্যাসার্ধ আর। বৃত্তাকার পরিবাহী কুণ্ডলীটির দিকে ভালো করে দেখলে তুমি দেখতে পাবে তার একটি এখানে এটা কাটা অংশ রয়েছে। কাটা অংশ ইন দ্যাট সেন্স একটা আর্ম দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা প্রবেশ করেছে আর একটা আর্ম দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা বেরিয়ে এসছে। তো এই বৃত্তাকার পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা আই ধরা হয়েছে, যার ব্যাসার্ধ আর। এবার এই পরিবাহীটিকে আমরা কতগুলো ক্ষুদ্র অংশের সমষ্টি হিসাবে ভাবতে পারি। এরকম একটা অংশ নেওয়া হয়েছে ডেল এল। এখন এই ডেল এল পরিবাহীর এই ক্ষুদ্রাংশের জন্য এই কেন্দ্রে আমার চৌম্বক ক্ষেত্র কত সেটা আমরা নির্ণয় করব। তাহলে ডেল এল এই অংশ এবং এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা আই, তাহলে আমরা বলতে পারি কারেন্ট এলিমেন্ট সেটা কত না আই ডেল এল। এই ডেল এল অংশটা পরিধির উপর রয়েছে, তার মানে এর দূরত্ব কত কেন্দ্র থেকে আর। যেহেতু আমরা ধরে নিয়েছি তার ব্যাসার্ধটা আর। তাহলে এই আই ডেল এল অর্থাৎ কারেন্ট এলিমেন্ট এবং আর এর মধ্যে কোণ কত? 90 ডিগ্রি। আই ডেল এল এবং এই আর এর মধ্যে কোণ কত? 90 ডিগ্রি। এই যে এই কোণটা পরিবাহীর ক্ষুদ্র অংশ এবং ব্যাসার্ধের মধ্যে কোণ কত? 90 ডিগ্রি। সুতরাং এই ডেল এল ক্ষুদ্রাংশের জন্য এই কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কত হবে? বায়-সাভার্টসের সূত্র প্রয়োগ করে আমরা বলতে পারি ডেল বি সমান কত? μ0/4 পাই আই ডেল এল সাইন থিটা বাই আর স্কোয়ার ইজ দ্য রিয়েল ইকুয়েশন। এক্ষেত্রে থিটা কত হবে না, থিটা যেহেতু 90 ডিগ্রি তাই আমরা লিখেছি কত? ডেল বি সমান μ0/4 পাই আই ডেল এল সাইন 90 বাই আর স্কোয়ার। আমরা জানি সাইন 90 ডিগ্রি কত হয়? 1 হয়। তাই আমরা পরবর্তী লাইনে কি লিখেছি? ডেল বি সমান μ0/4 পাই আই ডেল এল বাই আর স্কোয়ার। তাহলে এইটা হলো চৌম্বক ক্ষেত্র এইটুকু অংশের জন্য কেন্দ্রে। এবার আমরা এই পুরো বৃত্তাকার কুণ্ডলীটাকে এই রকম কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশের সমষ্টি হিসাবে ভাবতে পারি। তো ডেল এল ডেল এল ডেল এল অনেকগুলো ক্ষুদ্র অংশের সমষ্টি হিসাবে ভাবতে পারি। তাহলে একটা ক্ষুদ্রাংশের জন্য যদি এখানে চৌম্বক ক্ষেত্র এই পরিমাণ হয়, তাহলে সম্পূর্ণ কুণ্ডলীর জন্য মোট চৌম্বক ক্ষেত্র কত হবে না? বি সমান লিখতে পারি সামেশন ওভার ডেল বি সমান কত? μ0/4 পাই আই ডেল এল বাই আর স্কোয়ার, অর্থাৎ এই যে মানটা এসেছিল তার উপর সামেশান। সামেশানটা কার উপর হবে? এখানে বাবু μ0/4 পাই আই আর স্কোয়ার, এরা সবাই কিন্তু কনস্ট্যান্ট। তাহলে সামেশান কার উপর হবে? ডেল এল এর উপর হবে। এবার ডেল এল এর উপর যদি আমি সামেশান করি, তাহলে অনেকগুলো ডেল এল ডেল এল ডেল এল যুক্ত হয়ে কি তৈরি করবে? ওই কুণ্ডলীটার পরিধিটা তৈরি করবে। তাই সামেশান ওভার ডেল এল এর জায়গায় আমি কি লিখলাম? 2 পাই আর লিখলাম। কাটাকাটি করলাম, পাই পাই কেটে গেল,
আর একটা আর এর সঙ্গে কাটলো, 2 একটা কাটলো, এখানে 2 হলো, পেলাম কত μ0I/2r। তাহলে এই বৃত্তাকার কুণ্ডলীর জন্য কেন্দ্রে আমার চৌম্বক ক্ষেত্র কত হলো μ0I হচ্ছে কত না 2r। এটা প্রবলেম, এখান থেকে অঙ্ক হয়, তাই আমি এখানে পাশে প্রবলেম লিখে রেখেছি, মনে রাখবে এখান থেকে কিন্তু অঙ্ক হয়, অবশ্যই তোমরা এটা ব্যাপারটা কনসার্ন থাকবে এই জায়গাটা নিয়ে। এবার আমি চলে আসি, আমি তো এখানে চৌম্বক ক্ষেত্রটা পেলাম, কিন্তু এর অভিমুখ কোন দিকে হবে? অভিমুখ কোন দিকে হবে? I∇L এই দিকে, ভালো করে দেখো, স্পর্শক বরাবর I∇L, পরিধির স্পর্শক বরাবর I∇L, আর আরটা হচ্ছে এই দিকে। তাহলে আমি যদি এটাকে এরকমভাবে ধরি I∇L ক্রস আর, অ্যাকচুয়াল ফর্মুলা কি? সাইন থিটায় আছে মানে কি না, সাইন থিটা আছে মানে দ্যাট ইজ I∇L ক্রস আর, I∇L ক্রস আর। তাহলে ক্রস প্রোডাক্টের নিয়ম অনুযায়ী I∇L যদি এদিকে হয়, আর যদি এদিকে হয়, তাহলে রোটেশন কোন দিকে হবে? I∇L ক্রস আর মানে রোটেশন হচ্ছে আমার এই পেন থেকে এই পেনের দিকে, অ্যালং দ্য ডিরেকশন অফ দিস পেন টু দিস পেন, তার মানে রোটেশন কোন দিকে হবে? এই দিকে। তাহলে এই দিকে যদি রোটেশন হয়, আমরা যদি একটা স্ক্রুর কথা ভাবি, তাহলে স্ক্রুটা এটা কি হচ্ছে? ওপেন হচ্ছে। তাহলে রোটেশন যদি এরকমভাবে হয়, তাহলে স্ক্রুটা ওপেন হচ্ছে, তাহলে স্ক্রুর হেড কোন দিকে মুভ করবে? অ্যালং দিস ডিরেকশান। কোন দিকে মুভ করবে? অ্যালং দিস ডিরেকশান। অর্থাৎ এই আমার এই বোর্ডের সাপেক্ষে ঊর্ধ্বমুখী মানে বাইরের দিকে, এইটা হবে এখানে যে আমি ম্যাগনেটিক ফিল্ডটা পাচ্ছি তার অভিমুখ। এবং সেটাকে প্রকাশ করা হয় কীরকমভাবে না, সেটাকে প্রকাশ করা হয় ডট গোল দিয়ে। তোমরা জানো আমি আগে আলোচনা করেছি, ক্রস গোল থাকলে কি বোঝায় না, এই বোর্ড বরাবর বা এই তল বরাবর বা বইয়ের পৃষ্ঠা বরাবর ভেতরের দিকে, ডট গোল থাকলে বাইরের দিকে। তাহলে এক্ষেত্রে প্রাপ্ত চৌম্বক ক্ষেত্র অভিমুখ হলো কোন দিকে না, বাইরের দিকে। এবার আমার যদি যে কুণ্ডলীটা আমি ব্যবহার করেছি সেখানে যদি n সংখ্যক পাক থাকে, মানে কি না, এখানে নাম্বার অফ টার্ন n সংখ্যক আছে, একটা নয়, আমরা একটা নিয়ে আলোচনা করছিলাম, n নাম্বার অফ টার্নস রয়েছে, n নাম্বার অফ টার্নস রয়েছে। তাহলে n সংখ্যক পাক বিশিষ্ট যদি কুণ্ডলী হয় বা বৃত্তাকার পরিবাহী হয়, তাহলে তার ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র কী হবে? সিম্পল টেকনিক, একটা কুণ্ডলীর জন্য যা পেয়েছি n সংখ্যক পাকের জন্য ইনটু একটা n হবে। তাহলে সেক্ষেত্রে আমরা ধরলাম কি না, বি ড্যাশ সমান কত হবে? দ্যাট ইজ n ইন্টু বি। কত হবে? nb। তার মানে μ0ni/2r, μ0ni/2r। এই ইকুয়েশন থেকে একটা বিষয় স্পষ্ট হয়েছে যে বি ভ্যারাইজাজ 1/r, এবং এটা কিন্তু এমসিকিউর জন্য প্রয়োজনীয়, বি ভ্যারাইজাজ 1/r। অলসো বি ড্যাশ বলতে পারো, অসুবিধা নেই। অলসো বি ড্যাশ কিন্তু ভ্যারাইজাজ এন, তার মানে কি নাম্বার অফ টার্মস যত বেশি হবে, পাক সংখ্যা যত বেশি হবে, তত এখানে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রং হবে, তত ম্যাগনেটিক ফিল্ড বাড়তে থাকবে। বি ভ্যারাইজাজ 1/r মিনস যত আর কম হবে, অর্থাৎ ব্যাসার্ধ কম হবে, অর্থাৎ কুণ্ডলী যত ছোট আকারের হবে, বাকি সমস্ত এলিমেন্টগুলো যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে সেক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড কিন্তু বাড়বে। একই রকমভাবে আই এর ক্ষেত্রে আমরা কি বলতে পারি না, আমরা বলতে পারি বি ভ্যারাইজাজ কিন্তু আই, যখন এন এবং আর কনস্ট্যান্ট, বি ভ্যারাইজাজ আই, দ্যাট মিনস যত কারেন্ট বেশি ফ্লো করবে, বেশি অ্যামাউন্ট অফ কারেন্ট প্রবাহ মাত্রা, 1 অ্যাম্পিয়ার যাচ্ছিল 2 অ্যাম্পিয়ার করা হলো, তাহলে কি হবে না, এক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড আরও বাড়বে। এই হলো বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় বায়ো-সাভার্ট সূত্রের সাহায্যে। এবার এর একটা বিশেষ ক্ষেত্র আসি, যদি কুণ্ডলীটা অর্ধবৃত্তাকার হয়, এই বৃত্তাকার কুণ্ডলী না হয়ে এই নিচেরটা ভুলে যাও, উপরেরটা শুধু ভাবো। অর্ধবৃত্তাকার যদি হয়, তাহলে আমি একটা ছোট এখানে ছবি দেখানোর চেষ্টা করেছি, এটা অর্ধবৃত্তাকার কুণ্ডলী। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো, লজিক কি বলবো আমরা না, সেক্ষেত্রে সামেশন ওভার ডেল এল, ভালো করে খেয়াল করে দেখো, এখানে আমরা নিয়েছিলাম সামেশন ওভার ডেল এল সমান কত, 2πr পুরো পরিধিটা। এক্ষেত্রে আমরা নেব কি না, সামেশন ওভার ডেল এল, সেক্ষেত্রে আমরা 2πr নিয়েছিলাম, এক্ষেত্রে আমরা নেব শুধুমাত্র πr। এক্ষেত্রে সামেশন ওভার ডেল এল ইকুয়াল টু অনলি πr,
মানে অর্ধবৃত্তের যে পরিধি সেটা। তাই এক্ষেত্রে 2πr বসানো হয়েছিল, এক্ষেত্রে আমরা বসিয়েছিলাম 2πr, এক্ষেত্রে আমরা বসাবো শুধু πr। শুধু πr বসালে কত পাবো না μ0/4π I/r² ইন্টু πr, দ্যাট ইজ ইকুয়াল টু μ0I/4r, μ0I/4r। তার মানে এখানে যদি আমি একটা হাফ সামনে নিয়ে নিই তাহলে হাফ ইন্টু আমি লিখতে পারি μ0I/2r, তার মানে b1 সমান b/2। অর্থাৎ একই ব্যাসার্ধের যদি কুণ্ডলী হয়, একই ব্যাসার্ধের যদি কুণ্ডলী হয়, সেক্ষেত্রে অর্ধবৃত্তাকার কুণ্ডলী হলে তার চৌম্বক ক্ষেত্র হবে পুরো বৃত্তাকার পরিবাহীর জন্য যে চৌম্বক ক্ষেত্র তার অর্ধেক, অর্থাৎ b1 সমান আমি বলেছি কি b/2। ক্লিয়ার হয়েছে? কারণ এটা এসছে μ0I/4r, আর বিফোর আমরা আলোচনা করেছিলাম μ0I/2r। সিম্পল, ক্লিয়ার হয়েছে? এবার চলে আসো, যদি এখানে n সংখ্যক পাক থাকে, এক্ষেত্রে যদি n সংখ্যক পাক থাকে, এক্ষেত্রে যদি n নাম্বার অফ টার্নস থাকে, এক্ষেত্রে যদি n সংখ্যক পাক থাকে, তাহলে সেম ক্যালকুলেশন μ0Ni/4r, জাস্ট একটা n গুণ হবে। এই হলো বায়ো-সাভার্ট সূত্রের প্রয়োগ বৃত্তাকার পরিবাহীর জন্য। এর অনেক রকম প্রবলেম হয়, আমি প্রবলেম নিয়ে নেক্সট ক্লাসে আসবো।